ভারতের প্রথম এবং এখনো পর্যন্ত একমাত্র মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। তার রাজনৈতিক পরিচয় যতটা উজ্জ্বল ততটাই অনন্য তার শান্তিনিকেতনের দিনগুলো। ক্ষমতার অলিন্দে পৌঁছানোর বহু আগে এক কিশোরী ইন্দিরা এসে মিশে গিয়েছিলেন আশ্রম জীবনের সরলতায়। সেই সময়েই যেন গড়ে উঠেছিল তার ব্যক্তিত্বের ভিত, শৃঙ্খলা, সহিষ্ণুতা আর ভারতীয় সংস্কৃতির গভীর বোধ। ইন্দিরা গান্ধীর জন্ম এমন এক পরিবারে যেখানে রাজনীতি আর স্বাধীনতা সংগ্রাম ছিল দৈনন্দিন জীবনের অংশ। ছোটবেলা থেকেই তাই ইন্দিরা গান্ধীর জীবন ছিল এক অস্থির সময়ের মধ্য দিয়ে বেড়ে ওঠা। কখনো দিল্লি, কখনো এলাহাবাদ, নানা জায়গায় কেটেছে তার পড়াশোনা। খুব অল্প বয়সে সত্যাগ্রহ আন্দোলনের আবহ তাকে ছুঁয়ে যায়। পরে পুনের এক স্কুলে ভর্তি হন এবং বম্বে থেকে ম্যাট্রিক পাশ করেন। 1934 সালে জওহরলাল ও কমলা নেহরু এসে দেখা করেন রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে। তাদের ইচ্ছা মেয়ে বিশ্বভারতীতে পড়ুক। কবিগুরুও সম্মতি দেন। সেই বছরই 7ই জুলাই মাত্র 17 বছর বয়সে মা কমলা দেবীর হাত ধরে বিশ্বভারতী ইউনিভার্সিটিতে আইএ পড়তে এলেন ইন্দিরা গান্ধী। শুরু হলো তার আশ্রম জীবন। শ্রী সদনে থাকতে শুরু করেছিলেন তিনি। আশ্রমের নিয়ম ছিল কঠোর। ভোর 4টায় ঘুম থেকে ওঠা, মাথার উপরে কোনো ফ্যান নেই। সকাল 6টায় পুরি আর ডাল খেয়ে দিনের শুরু। বিখ্যাত শিল্পী নন্দলাল বসু ছিলেন তার লোকাল গার্জিয়ান। প্রথম দিকে ইন্দিরা গান্ধী চেয়েছিলেন তার থাকা খাওয়ার আলাদা ব্যবস্থা হোক, কিন্তু জওহরলাল নেহরু চিঠি লিখে মেয়েকে বোঝান তাতে সহপাঠীদের সঙ্গে দূরত্ব তৈরি হবে, যে কোনো পরিবেশে নিজেকে মানিয়ে নিতে শিখতে হবে। বাবার সেই উপদেশই মেনে নিয়েছিলেন ইন্দিরা গান্ধী। সাধারণ শাড়ি পরে খালি পায়ে আশ্রমের জীবনে নিজেকে মিশিয়ে দেন। অন্য ছাত্রছাত্রীদের মতো নিজের কাপড় কাচা, বাসন মাজা, ঘর পরিষ্কার সব কাজই করতেন। ধীরে ধীরে বন্ধু হয়ে ওঠেন অশোকা সিংহ, জয়া আপ্পাস্বামী, সোমা যোশী, সুশীলা বাদকারদের মতো সহপাঠিনীরা। শান্তিনিকেতনের সেই সময় তার জীবনে শুধু শিক্ষার নয়, সংস্কৃতিরও এক নতুন দিগন্ত খুলে দেয়। ভাষা, সাহিত্য, ইতিহাসের পাশাপাশি তিনি শিখেছিলেন শিল্পকলা, নৃত্য এবং রবীন্দ্রসঙ্গীত। শিক্ষক হিসেবে পেয়েছিলেন ক্ষিতিমোহন সেন, নন্দলাল বসুর মতো মনীষীদের। প্রভাত কুমার মুখোপাধ্যায়ের কাছে তিনি বাংলা শিখতেন। এমনকি স্বয়ং রবীন্দ্রনাথও ছিলেন তার শিক্ষক। তবে স্বভাবে ছিলেন অত্যন্ত লাজুক। নিজের ছোটখাটো সমস্যাও কখনো কবিগুরুর কাছে গিয়ে বলতে পারেননি। কিন্তু রবীন্দ্রনাথ স্নেহ ভরে তার নাম দিয়েছিলেন প্রিয়দর্শিনী। পরবর্তীকালে সেই নামই ইন্দিরা গান্ধীর পরিচয়ের অংশ হয়ে ওঠে, ইন্দিরা প্রিয়দর্শিনী গান্ধী।